গতকাল শেখ হাসিনার রাজনীতি নিয়ে বাংলাদেশের বাঙ্গু মিডিয়া যেভাবে সংবাদ প্রকাশ করেছে, ইন্ডিয়ার একটি প্রসিদ্ধ গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র ধরে আজকে আরেকবার একটি ভিডিও করতেই হবে শেখ হাসিনার ভারতে যে সুদৃঢ় অবস্থান সেটি নিয়ে। ভারতের বিস্ফোরক সিদ্ধান্ত শেখ হাসিনাকে নিয়ে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে 2024 সালের 5 অগাস্টের পর থেকে যে বড় ধরনের ভূ রাজনৈতিক পরিবর্তন এসেছে তা কিন্তু এখনো থিতু হয়নি। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারতের পররাষ্ট্র নীতি এবং শেখ হাসিনার অবস্থান নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। ঠিক এমনই এক উত্তপ্ত পরিস্থিতিতে ভারতীয় সংসদীয় কমিটির একটি বিস্ফোরক ও চাঞ্চল্যকর সুপারিশ সামনে এসেছে। ভারতের প্রখ্যাত কূটনীতিক ও সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে পরিচালিত এই উচ্চ পর্যায়ের সংসদীয় কমিটি ভারতের কেন্দ্রীয় সরকারকে শেখ হাসিনার অবস্থান, বাংলাদেশের বর্তমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে বেশ কিছু স্পষ্ট ও সরাসরি বার্তা দিয়েছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা এই সংসদীয় কমিটির রিপোর্টের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। শেখ হাসিনা ভারতে থাকার আইনি ও কূটনৈতিক ভিত্তিকেই তিনি কি ভারতে বসে রাজনীতি করতে পারবেন, আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত ঠিক কতটা উদ্বিগ্ন, সম্পূর্ণ সত্য এবং নিখুঁত তথ্য জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শকের মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত শেখ হাসিনাকে ঠিক কি মর্যাদায় তাদের দেশে রেখেছে। চলুন সংসদীয় কমিটির সুপারিশ থেকেই শুরু করা যাক। শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের সংসদীয় কমিটি ভারতকে একটি সুস্পষ্ট পরামর্শ দিয়েছে। তারা বলেছে, ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় একজন সম্মানিত অতিথি হিসেবে নিজ দেশে রাখা এবং তার সার্বিক নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু এর পেছনে কূটনৈতিক বা সাংস্কৃতিক যুক্তিটা কি? এখানে উঠে এসেছে ভারতের প্রাচীন কালচার বা ঐতিহ্যের কথা, যাকে বলা হয় অতিথি দেব ভব। ভারতের পররাষ্ট্রনীতির এক প্রাচীন ও মৌলিক সংস্কৃতি হলো বিপদে পড়া রাষ্ট্রপ্রধান বা পরিচিত ব্যক্তিদের আশ্রয় ও নিরাপত্তা দেওয়া। সংসদীয় কমিটি ভারতের এই প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে বজায় রেখে বিপদে পড়া শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়ার এই রাষ্ট্রীয় নীতিকে সাধুবাদ জানিয়েছে এবং জোর সমর্থন করেছে। তবে এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। কমিটি কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছে যে ভারত সরকার শেখ হাসিনাকে ভারতে বসে কোনো ধরনের প্রকাশ্য রাজনৈতিক সভা, মিছিল বা কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ দিচ্ছে না এবং দেবেও না। অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয় বা সাইলেন্ট মোডে থাকবেন। এখন আপনারা প্রশ্ন তুলতে পারেন, শেখ হাসিনা তো মাঝে মধ্যেই ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে বার্তা দিচ্ছেন বা দলীয় কথা বলছেন, তবে কিভাবে ভারত এটাকে ছাড় দিচ্ছে? এখানে সংসদীয় কমিটি ভারতের মূলনীতি ব্যাখ্যা করে বলেছেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। ব্যক্তি পর্যায়ে নিজের মত প্রকাশ করা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে ভারত সরকার সাধারণভাবে কোনো ব্যক্তির ওপর সরাসরি হস্তক্ষেপ করে না। উদাহরণস্বরূপ তারা এখানে প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিনের কথা উল্লেখ করেছেন। তসলিমা নাসরিন যেমন ভারত সরকারের আশ্রয় থেকে নিজের মতামত প্রকাশ করতে পারেন, ঠিক তেমনি শেখ হাসিনার ক্ষেত্রেও ব্যক্তি পর্যায়ের সামাজিক মাধ্যম ব্যবহার বা সমবেদনা প্রকাশের বিষয়টিতে ভারত সরকার কোনো কঠোর হস্তক্ষেপ করছে না। তবে প্রাতিষ্ঠানিক বা প্রকাশ্য রাজনৈতিক প্ল্যাটফর্ম তিনি ব্যবহার করতে পারবেন না। স্বাভাবিকভাবে একটা ভিন্ন দেশে বসে রাজনীতি করা যায় না। বাংলাদেশে যদি কোনো ভারতীয় আশ্রয় নেন এবং তিনি বাংলাদেশে বসে ভারতের রাজনীতি করতে পারেন না, এটি স্বাভাবিক, এটি স্বাভাবিকভাবেই মেনে নিতে হবে। এখানে প্রশ্ন আসছে যে শেখ হাসিনা তো আসলে ভারতে বসে রাজনীতি করছেন না, তিনি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস চালাচ্ছেন। আপনাদের মনে থাকবার কথা, গত বছর থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের ইউনূস সাক্ষাৎ করেছিলেন এবং সাক্ষাতে নরেন্দ্র মোদীকে সরাসরি বলেছিলেন যে আপনার দেশে বসে শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম করছে কিংবা বক্তব্য পেশ করছে সোশ্যাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম সোজা সাপটা মুখের উপর জবাব দিয়েছিলেন যে
এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়া তার ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি না এবং আজও ভারত সেটি বজায় রাখছে। সম্মানিত দর্শক, ভারতের এই সংসদীয় কমিটির রিপোর্টে কেবল শেখ হাসিনার অবস্থানই সীমাবদ্ধ ছিল না, বরং 2024 সালের 5 অগস্টের পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তারা তাদের চরম উদ্বেগের কথা জানিয়েছে। প্রথমে যে বিষয়টি ভারতের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো বাংলাদেশে জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান। 5 অগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের কারাগারগুলো থেকে যেসব সাজাপ্রাপ্ত শীর্ষ জঙ্গি ও চরমপন্থীরা মুক্তি পেয়েছে এবং বর্তমানে তাদের যে প্রকাশ্য তৎপরতা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে ভারতের সংসদীয় কমিটি গভীর ও তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। সীমান্ত নিরাপত্তা এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য এটিকে তারা বড় হুমকি মনে করছে। দ্বিতীয়ত, মুক্তিযুদ্ধের ইতিহাস লঘু করার প্রচেষ্টা। 71-এর মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে বিকৃত বা লঘু করার যে অপচেষ্টা দেখা যাচ্ছে এবং একই সাথে বাংলাদেশে প্রতিদিন যেভাবে ভারত বিরোধী মনোভাব ও সেন্টিমেন্ট উস্কে দেওয়া হচ্ছে তা নিয়ে তারা ভীষণ উদ্বিগ্ন। তৃতীয় এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয় হলো সংখ্যালঘুদের ওপর অনাকাঙ্ক্ষিত নিপীড়ন। বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, তাদের ঘরবাড়ি এবং উপাসনালয়ে ভাঙচুর এবং নির্যাতনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। সংসদীয় কমিটি বলেছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন দ্রুত এ বিষয়ে বর্তমান বাংলাদেশের সরকারের সাথে উচ্চ পর্যায়ে সরাসরি কথা বলে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে। এখন আসা যাক বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে ভারতের এই বিশেষ কমিটি কি ভাবছে। এখানে সংসদীয় কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক তত্ত্ব পেশ করেছে, যাকে বলা হচ্ছে ইনক্লুসিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি। সংসদীয় কমিটি মনে করে বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে হলে অন্তর্ভুক্তির সংস্কৃতি বা দেশের সব প্রধান রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে রাজনীতি ফেরানো অত্যন্ত জরুরি। কোনো একটি বড় রাজনৈতিক দল যেমন আওয়ামী লীগকে যদি রাজনীতি থেকে সম্পূর্ণ নিষিদ্ধ বা বাদ দিয়ে রাখা হয়, তবে তা বাংলাদেশের গণতন্ত্রের স্থিতিশীলতার জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে। একই সাথে ভারত তাদের কূটনৈতিক পেশাদারিত্ব বজায় রেখে জানিয়েছে, বাংলাদেশে অনুষ্ঠিত হওয়া নতুন নির্বাচন এবং পরবর্তীতে যে সরকার গঠিত হয়েছে অর্থাৎ বিএনপি সরকার বা তারেক রহমানের নেতৃত্বের বিভিন্ন পদক্ষেপকে ভারত সাধুবাদ জানাচ্ছে এবং স্বাগতম জানাচ্ছে। কিন্তু পাশাপাশি তারা এই বার্তাও স্পষ্ট করেছে যে নতুন সরকারকে অবশ্যই সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা এবং উগ্রবাদ ও জঙ্গিবাদী শক্তির বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি বা কঠোর পদক্ষেপ নিতে হবে। ভিডিওর এই শেষ অংশে আমরা আলোচনা করব অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় নিয়ে। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে তার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, সেই চরম বিষয়টিও কিন্তু ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বের সাথে উঠে এসেছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে দেওয়া এই মৃত্যুদণ্ডের রায়ের আইনগত ও কূটনৈতিক প্রভাব কি হতে পারে তা বিশ্লেষণ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যথাযথ এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে শশী থারুরের এই কমিটি। অর্থাৎ পুরো বিষয়টি এখন ভারত সরকারের পররাষ্ট্র দপ্তরের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। ভারতের সংসদীয় কমিটির এই রিপোর্ট বিশ্লেষণ করলে এটা স্পষ্ট বোঝা যায় যে ভারত একদিকে যেমন তাদের প্রাচীন নীতি অনুযায়ী শেখ হাসিনাকে সুরক্ষা ও রাষ্ট্রীয় সম্মান বজায় রেখে আশ্রয় দিয়ে যাচ্ছে, অন্যদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা, জঙ্গিবাদ ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তীক্ষ্ণ নজর রাখছে। বাংলাদেশ ও ভারতের এই মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক সম্পর্কের সমীকরণ ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। আমরা নিশ্চয়ই সেটি সময়ের হাতেই ছেড়ে দিতে চাই। একই সাথে এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।